প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 4 নম্বর অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই ক্লাসে আমরা তোমাদের সম্পূর্ণ এই অধ্যায়ের অঙ্কগুলা কিভাবে করতে হয়, কিভাবে সলভ করতে হয়, সবগুলা নিয়ে আমরা এই এক ভিডিওতে আলোচনা করে দেব। অর্থাৎ তুমি এই ক্লাসটা যদি সম্পূর্ণ A to Z দেখতে পারো, তাহলে এই অধ্যায়ের সব ধরনের ম্যাথ তুমি সলভ করতে পারবে। ক্লিয়ার? এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য তোমার যে বিষয়গুলো অবশ্যই তোমার জানতে হবে, সেই বিষয়গুলো আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, একদম বেসিক থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখো, একটা ব্যবসায় চলমান প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়। এসব লেনদেনের মধ্যে কিছু কিছু লেনদেনের সুবিধা দীর্ঘ সময়ের এবং কিছু কিছু লেনদেনের সুবিধা স্বল্প সময়ের হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু লেনদেন আছে তোমার এই আজকেও সুবিধা দিচ্ছে, কালকেও দিচ্ছে, এরকম দিতে তো কয়েক বছর পর্যন্ত তোমার মানে এই জিনিসটা সুবিধা দিচ্ছে, এটাকে বলে দীর্ঘ সময় সুবিধা দেয়। আর কিছু আছে লেনদেন আছে যেটা হচ্ছে একবারে দিচ্ছে আর দেয় না, এরকম। তাহলে যেসব লেনদেনের সুবিধা বা কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে তোমাকে হিসাবকাল বুঝতে হবে। হিসাবকাল হচ্ছে তোমার একটা ব্যবসায়িক বছর আর কি। ব্যবসায়িক বছর বলতে 1 মাসের ব্যবসায়িক বছর হতে পারে, আবার 6 মাস পর পরও হতে পারে, আবার 1 বছর ব্যাপী হতে পারে, আবার 2 বছর ব্যাপী। অর্থাৎ যেদিন থেকে ব্যবসাটা শুরু করছে একটা সময় পর্যন্ত, যে হাল খাতা বলে না, তোমরা তো গ্রামে যারা থাকবা বা শহরে মফস্বলে যারা আছো তারাও বুঝতে পারবা যে হাল খাতা মানে হচ্ছে একটা ব্যবসায়ের শুরু থেকে ওই আরেকটা বছর পর্যন্ত, অর্থাৎ একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে নির্দিষ্ট সময় পর পর মানে লাভ ক্ষতি কেমন হয়েছে এটা কাউন্ট করে। ওই এক সময় থেকে আরেক সময় পর্যন্ত মানে যতটা সময়ের একটা হিসাব টানে, এই সময়টাকে বলা হচ্ছে হিসাবকাল, মানে একটা হিসাবকাল। ঠিক আছে? তাহলে দেখো, যেসব লেনদেনের সুবিধা বা কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে তুমি মূলধন আর মুনাফা জাতীয় চিনলে এনাফ। ঠিক আছে? যেগুলা হচ্ছে 1 বছরের ভিতরে, অর্থাৎ একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়। আবার যেগুলার কার্যকারিতা একাধিক বছর পর্যন্ত থাকবে, একাধিক হিসাবকাল পর্যন্ত থাকবে, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। ক্লিয়ার? মুনাফা জাতীয় লেনদেনের পুনরাবৃত্তি মানে লেনদেনগুলোর পুনরাবৃত্তি নিয়মিত সংগঠিত হয়। ঠিক আছে? এবং মূলধন জাতীয় লেনদেন পুনরাবৃত্তি হচ্ছে অনিয়মিত, অর্থাৎ এটা মানে 1 বছরে একবার হতে পারে, ঠিক আছে, এরকম, বা কয়েক বছরে মিলে একবার হয়, সেটা হচ্ছে মূলধন জাতীয়। আর মুনাফা জাতীয় হচ্ছে একদিনের ভিতর অনেকবার হতে পারে। যেমন তুমি একটা প্রোডাক্ট ব্যবসায় যদি একটা পণ্য বিক্রি করো, একদিনের ভিতর অনেকবার বিক্রি করতে পারো। ঠিক আছে? আবার তুমি যেমন একটা সম্পদ কিনবা, দোকানের জন্য একটা টিভি কিনবা, সাপোজ টেলিভিশন কিনবা, অথবা একটা ওয়েট মেশিন কিনবা, এটা তো তুমি ডেলি ডেলি কিনবা না, কিনবা না। তার মানে হচ্ছে যে জিনিসগুলা হচ্ছে, যে লেনদেনগুলো তোমার হচ্ছে একদিনে বা কয়েকদিন পর পর সংগঠিত হয়, সেটাকে বলা হচ্ছে মুনাফা জাতীয়। আর যেগুলো হচ্ছে বছরে কয়েক বছর পরে একবার সংগঠিত হয়, সেগুলো হচ্ছে মূলধন জাতীয়। ক্লিয়ার? এবার আসো, এসব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এই লেনদেন যে মানে একটা প্রতিষ্ঠানে যত ধরনের লেনদেন হয়, এগুলোকে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি। প্রথমে যদি আমরা দেখি মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে? এই মূল জিনিসগুলো হচ্ছে তোমার জানা থাকতে হবে, তাহলে তুমি অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবে। দেখো, যে সকল প্রাপ্তি প্রতিষ্ঠাটা অনিয়মিত সংগঠিত হয়, অনিয়মিত মানে হচ্ছে রেগুলার না আর কি, কয়েক বছর পর পর একবার সংগঠিত হয়, টাকার অঙ্কে বড় এবং কার্যকারিতা একাধিক হিসাবকাল পর্যন্ত বিদ্যমান থাকে। একদম ক্লিয়ারলি মাথায় ঢুকে যাচ্ছে না? দেখো, সে সকল প্রাপ্তিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠান মূলধন আনয়ন করে, বছরে একবার অথবা বছরে 2বার আনতে পারে। ঠিক আছে? ঋণ গ্রহণ করে, প্রত্যেকদিন তো আর সে ঋণ গ্রহণ করবে না। ঠিক আছে? স্থায়ী সম্পদ বিক্রয় তো সে ডেলি ডেলি বিক্রয় করবে না, যে তার প্রতিষ্ঠানে একটা ফ্রিজ পড়ে আছে সে এটা বিক্রি করছে, তো এটা তো সে ডেলি বিক্রি করতেছে না। ঠিক আছে? তাহলে প্রাপ্তি বুঝছো? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে যে সকল প্রাপ্তি অনিয়মিত সংগঠিত হয় এবং টাকার অঙ্কে বেশি, কার্যকারিতা একাধিক হিসাবকাল পর্যন্ত বিস্তৃত থাকে, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো হচ্ছে মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়। ঠিক আছে? এগুলো মনে রাখবা, এগুলা তোমার পরীক্ষায় কাজে আসবে। এবার আসো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হচ্ছে ওই মূলধন জাতীয় প্রাপ্তির জাস্ট একটা অংশ। ঠিক আছে? তাহলে এখানে দেখি আমরা মূলধন জাতীয় প্রাপ্তির মাধ্যমে যদি কোনো আয় হয়, সেটাকে মূলধন জাতীয় আয় বলে। মানে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে যদি কোনো ইনকাম হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। কিভাবে? দেখো, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলো
80,000 টাকা, মানে একটা স্থায়ী সম্পদ সে 80,000 টাকা সেল করছে, যার মূল্য ছিল হচ্ছে 65,000 টাকা। বুঝো, একটা জিনিসের মূল্য ছিল 65, সে সেল করছে কত? 80। তাহলে তার এখানে লাভ হয়েছে না একটা? এখানে মূলধন জাতীয় প্রাপ্তি হবে বিক্রিত টাকা, অর্থাৎ সে যে মূলধন জাতীয় প্রাপ্তি মানে যে কত টাকা সে মোট পাইছে এটা বিক্রি করে 80,000 টাকা, পুরো টাকাটাই যে স্থায়ী সম্পত্তি বিক্রি করলে কি হয়? মূলধন জাতীয় প্রাপ্তি হয় না? তাহলে পুরো টাকাটাই 80,000 টাকাটাই হচ্ছে তার মূলধন জাতীয় প্রাপ্তি। আর এখানে লাভ হয়েছে কত? যেটার মূল্য ছিল 65 বাট সেল করছে 80, তাহলে লাভ হয়েছে না 65? 80 থেকে 65 সেল বিয়োগ করো, তাহলে মূলধন জাতীয় আয় হবে 80 মাইনাস 65, 15,000 টাকা। এখন মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় এই জিনিসটা বুঝতে পারছো তো? অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ যে আয় হয়, লাভ হয়, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। ঠিক আছে, এরকম একটাই বা দুইটা এরকম আসতে পারে, এর বেশি না, জাস্ট এবার মনে রাখবা। ঠিক আছে, এবার আসো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে ওই সেম, যে সকল ব্যয় প্রতিষ্ঠানে অনিয়মিত মানে হচ্ছে রেগুলার না আর কি। ঠিক আছে, বছরে 1-2 বার হতে পারে এরকম, টাকার অঙ্কে বড় কার্যকারিতা এবং কার্যকারিতা একাধিক হিসাবকাল পর্যন্ত বিদ্যমান থাকে, সেগুলোকে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন স্থায়ী সম্পদ ক্রয়, সে প্রত্যেকদিন স্থায়ী সম্পদ ক্রয় করতে যাবে না। ঠিক আছে, স্থায়ী সম্পত্তির আনুষঙ্গিক সকল ব্যয় দ্বারা এখানে বোঝাচ্ছে যে স্থায়ী সম্পদ এটা স্থাপন করতে, রক্ষণাবেক্ষণ করতে যত ধরনের ব্যয় হয় এই সবগুলাকে বলে আনুষঙ্গিক, মানে এটার সাথে সম্পৃক্ত যত বড় ধরনের ব্যয় সেগুলা। এবার আসো বড় ধরনের কোনো মেরামত। ঠিক আছে, মানে বড় অ্যামাউন্টের আর কি কোনো মেরামত করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই বড় ধরনের মেরামত তো আর প্রত্যেক দিন করবে না। ঠিক আছে, বিভিন্ন ধরনের উন্নয়ন বলতে যেমন প্রাঙ্গণ উন্নয়ন। প্রাঙ্গণ মানে হচ্ছে একটা মাঠ আছে, মাঠটাকে হচ্ছে সুন্দর করে কাটিং করে মোটামুটি একটা প্রস্তুত করলো, তো এটা তো সে রেগুলার করবে না, এটা বছরে 3-4 বছর পরে একবার করবে। ক্লিয়ার? তারপরে বিভিন্ন ধরনের উন্নয়ন, যেমন কিরকম উন্নয়ন হতে পারে, যেমন বিদ্যুৎ সংস্থাপন করছে, মানে ব্যবসায় বা হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যুৎ আনছে, তো বিদ্যুৎ কি সে প্রত্যেক বছর আনবে না, একবার আনে, এটা বিভিন্ন বছর পর্যন্ত মানে অনেকগুলা হিসাবকাল পর্যন্ত সুবিধা দেয়। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে বুঝতে পারছো মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? অর্থের অঙ্ক বড়, অনিয়মিত, সংগঠিত হবে। ঠিক আছে, তারপরে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়। প্রাপ্তি আর আয় দুটো একসাথে লিখে দিচ্ছি। দেখো, যে সকল প্রাপ্তি ও আয় প্রতিষ্ঠানে নিয়মিত, এখন তো বুঝছো নিয়মিত মানে হচ্ছে রেগুলার, সংগঠিত হয় এবং নির্দিষ্ট হিসাবকালের মধ্যে এর উপযোগিতা শেষ হয়ে যায়। ঠিক আছে, নির্দিষ্ট হিসাবকাল মানে হচ্ছে একটা বছরের আমরা হিসাব করি, হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের একটা হিসাবকাল। ঠিক আছে, শুরু থেকে মানে প্রারম্ভিক থেকে সমাপনী পর্যন্ত যে সময়ের মধ্যে আমি হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করার ট্রাই করি, সেই সময়টাকে হচ্ছে আমার হিসাবকাল বলে। এই হিসাবকালের মধ্যে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় যেগুলো, সেগুলোর হচ্ছে উপযোগিতা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেগুলোকে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় বলে। যেমন মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে যেটুকু নগদে পাওয়া হলো সেটুকুকে বোঝায়। বুঝলাম, প্রাপ্তি মানে আমি কত টাকা পাইছি। ক্লিয়ার? প্রাপ্তি তো বুঝছো, প্রাপ্তি মানে পাওয়া, কত টাকা পাইছি সেটুকুকে বোঝায়। আর মুনাফা জাতীয় আয় বলতে হচ্ছে চলতি হিসাবকালে নগদ বাকি অর্জিত অংশটুকু, নগদ ও বাকিতে অর্জিত অংশটুকুকে বোঝায়। অর্থাৎ আমি যদি কিছু টাকা এমনও হয় যে গত বছরও পাইছি, আবার কিছু টাকা আগামী বছরও পাইছি, মানে পাইছি জিনিসটা হচ্ছে প্রাপ্তি হয়ে গেছে। এখন আয় জিনিসটা হচ্ছে আমার শুধু এই বছরের, মানে হচ্ছে চলতি হিসাবকালের এই বছরের আয় কত সেটাকে বলবো হচ্ছে আয়। চলতি হিসাবকালের নগদ ও বাকিতে অর্জিত যতটুকু অংশ হবে ততটুকুই হচ্ছে তোমার এবছরের আয়, মানে হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন বিক্রয়, শিক্ষানবিশ সালামি, ভাড়া প্রাপ্তি, এগুলো মনে রাখবা। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত উপভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত সুদ, বিনিয়োগের সুদ, মুনাফা, প্রাপ্ত কমিশন, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, সেবায় লভ্যাংশ প্রাপ্তি, কুঋণ আদায়। আচ্ছা কুঋণ বুঝো কিনা জানি না। কুঋণ হচ্ছে অনাদায় পাওনা। অনাদায় পাওনা মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি পাবো না এমন টাকা যদি আদায় হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার জন্য আয় হয়ে যায়। ঠিক আছে, প্রাপ্তি হয়ে যায়। পুরাতন খবরের কাগজ বিক্রয় ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার কি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। ঠিক আছে, এখন প্রাপ্তি আর আয়কে তোমরা কিভাবে ডিফাইন করবা? প্রাপ্তি হচ্ছে আমি এই কত টাকা মোট পাইছি আগের বছর, পরের বছর,
এই বছর সব মিলাই আমি কত টাকা মোট পাইছি, এটা পুরাটাই হচ্ছে আয়, ঠিক আছে, প্রাপ্তি। আর শুধু এই বছরের মানে হচ্ছে চলতি বছরের মানে চলতি হিসাবকালে আমার কত টাকা বাকিতে হোক নগদে হোক অর্জিত হয়েছে, সেটুকুই হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। আর যেটা পাইছি সেটা হচ্ছে প্রাপ্তি। এবার আসো, প্রাপ্তি যেমন বুঝছো, প্রাপ্তি ব্যয় আয়। এখন মুনাফা জাতীয় প্রদানটাও ঠিক সেম। দেখো, মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়, যে সকল প্রদান ও ব্যয় প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হয়, রেগুলার হয় এবং নির্দিষ্ট হিসাবকালের মধ্যে এর উপযোগিতা শেষ হয়ে যায়, নির্দিষ্ট মানে একটা হিসাবকাল বোঝাচ্ছে, সেগুলোকে মুনাফা জাতীয় প্রদান ও ব্যয় বলে। এবার দেখো, মুনাফা জাতীয় প্রদান বলতে যেটুকু নগদে প্রদান করা হয়েছে সেটুকুকেই বোঝাবে। অর্থাৎ তুমি দিছ, প্রদান মানে দিয়ে দিছ, টাকা দিছ, এরকম কতটুকু দিছ সেটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রদান। আর মুনাফা জাতীয়, এখন তো ব্যয় বুঝতে হবে যে সকল প্রদান কিন্তু ব্যয় না। তো ব্যয় তুমি আগেরটা যদি মিলাও তাহলে বুঝে গেছো। ব্যয় হচ্ছে আমার, ব্যয় বলতে চলতি হিসাবকালের নগদ ও বাকিতে সৃষ্ট ব্যয়কে বোঝায়। অর্থাৎ এই হিসাবকালের জন্য আমার নগদ এবং বাকি মোট কত টাকা ব্যয় হয়েছে প্রতিষ্ঠানে, সেটাই হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। এখন আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি, সেগুলো আমরা দেখি। যেমন প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, বিল। বিল বলতে যে কোনো ধরনের বিল বোঝায়। দেখো, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ, মনিহারি ক্রয়, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, তারপর হচ্ছে জলযান ভাড়া, জ্বালানি খরচ, কয়লা ও গ্যাস, কারখানা সংক্রান্ত সকল ধরনের খরচ, অর্থাৎ যে কোনো ধরনের খরচ, নগদ শুল্ক নগর শুল্ক, রাজসালামি, অফিস খরচ, ড্রয়িং অফিস বেতন, গুদাম ভাড়া, কুলি খরচ, বেতন, রপ্তানি শুল্ক, অফিস ভাড়া, যাতায়াত ভাড়া, কারবারি খরচ, দপ্তর খরচ, নিরীক্ষা ফি, পদার্থ কমিশন, পদার্থ সুদ, ব্যাংক চার্জ, বাট্টা প্রদান, পদার্থ বাট্টা আর কি, বাট্টা আর হচ্ছে পদার্থ বাট্টা, শিক্ষানবিশ ভাতা, খাজনা ও কর, সাধারণ খরচ, বীমা প্রিমিয়াম, বীমা সালামি, ডাকতার, কর ও বিকর, আগুনে বিনষ্ট পণ্য, এগুলো কিন্তু সব খরচ হচ্ছে। কেমন? মেরামত খরচ, মেরামত বলতে এখানে বড় ধরনের মেরামত না, ছোট ধরনের মেরামত, অল্প অল্প যে মেরামত, সেটা হচ্ছে তোমার কি খরচ। মূলধনের সুদ, মূলধনের উপরে সুদ দিতে হয়, সেটা ব্যবসার জন্য খরচ। আপ্যায়ন খরচ, কুরিনটাও খরচ, অবলেখকের দস্তুরি সেটাও খরচ, অবলোপন, অবশ্যই উপযোগ খরচ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়। এখন যদি তোমার মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বের করতে হয় তাহলে তুমি পারবা। ঠিক আছে, এই তো এগুলা মনে রাখবা, এগুলা মনে রাখলে এনাফ। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে আরেকটা ইয়ে আছে, আমাদের ক্যাটাগরি আছে। সেগুলো হচ্ছে কিছু কিছু ব্যয় রয়েছে যেগুলো নির্দিষ্ট হিসাবকাল শেষেও একাধিক হিসাবকাল পর্যন্ত সুবিধা প্রদান করে, মানে এবছরও সুবিধা দেয় আবার একাধিক বছর পর্যন্ত দেয়, কিন্তু সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আর কি। কেমন? সেই জিনিসগুলো সেগুলোকে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। ঠিক আছে, যেমন যেহেতু এসব ব্যয় একাধিক হিসাবকাল ব্যাপী সুবিধা দেয়, মানে এই ব্যয়গুলো হচ্ছে কিছু কিছু ব্যয় আছে এগুলো হচ্ছে একাধিক হিসাবকাল পর্যন্ত সুবিধা দেয়। এই সুবিধা দেওয়ার জন্য তাই এই ব্যয়কে হিসাবকালগুলোর মধ্যে ভাগ করে, মানে যে ব্যয়টা হয় মোট ব্যয়টাকে আমরা যতগুলো হিসাবকাল পর্যন্ত এটা সুবিধা দিবে হিসাবকাল দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে চলতি হিসাবকালের যেটুকু থাকবে সেটুকু আমরা মুনাফা জাতীয় হিসাবে কাউন্ট করব। কারণ এই বছর আমার খরচ হয়ে গেছে। আমরা তো জানি মুনাফা জাতীয় মানে হচ্ছে এক হিসাবকালের ভিতরে, মানে এক বছরের ভিতরে, আর অতিরিক্ত যেটা একাধিক বছর পর্যন্ত দেয় সেটা মুনাফা মূলধন জাতীয় হতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও এই বছরেরটা হচ্ছে আমি মুনাফা জাতীয় রাখবো, আর পরবর্তী বছরগুলোতে যেগুলো খরচ হবে সেগুলো হচ্ছে আমার মূলধন জাতীয়তা আমি গণনা করব। ঠিক আছে, তাহলে দেখো, চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণনা করব, অবশিষ্ট হিসাবকালের অংশটুকু মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে দেব। ঠিক আছে, একাধিক বছর আমি ভাগ করে দিয়ে দেব। যেমন নতুন পণ্যের অত্যাধিক বিজ্ঞাপন খরচ, যেমন একটা নতুন পণ্য বাজারে আসতেছে, এটার জন্য একাধিক বিজ্ঞাপন দিতেছে, অনেক বিজ্ঞাপন দিতেছে। ঠিক আছে, তাহলে এটা একটা খরচ। ঠিক আছে, তাহলে এই বিজ্ঞাপনটা তো সে এক বছরের জন্য দিচ্ছে না, যত বছর তার পণ্যটা চলবে তত বছরের জন্য দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা বিলম্বিত খরচ। নতুন পণ্যের গবেষণা ব্যয়, সেম একই রকম, গবেষণা করতে তার একদিনের জন্য গবেষণা করে না। ঠিক আছে, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, ওই সেম একই কথা। বিলম্বিত বিজ্ঞাপন বলতে বোঝা যাচ্ছে একাধিক বছর ব্যাপী বিজ্ঞাপন দিতে থাকে। যেমন একটা টেলিভিশন কোম্পানিকে বলছে যে আপনি আমার
এই বিজ্ঞাপনটা হচ্ছে 3 বছর বা 4 বছর পর্যন্ত চালাবেন আপনারা এত টাকা। তাহলে তোমার যদি 20,000 টাকা সে যদি এই টেলিভিশন কোম্পানিকে দেয়, তাহলে সে 4 বছরের জন্য 20,000 টাকা নিচ্ছে। তাহলে তোমার এই বছরের খরচ কত? 5,000। পরের বছরে 5, পরের বছরে 5, পরের বছরে 5। ঠিক আছে? তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমার কত? 5,000, আর বাকি 15,000 হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে? এই হচ্ছে বিলম্ব জাতীয়, মানে বিলম্বিত মুনাফা জাতীয় বিষয়টা আর কি। একাধিক বছরের মধ্যে ভাগ করে দিবা। তাহলে দেখো, ব্যবসায় স্থানান্তর ব্যয়, তার মানে ব্যবসা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি স্থানান্তর করে, তাহলে যে ব্যয়টা হয়, এই ব্যয়টা তো আর এক বছরের জন্য, একদিনের জন্য হয় না, একাধিক বছর ব্যাপী এটার যে সুবিধাটা গ্রহণ করবে সের জন্য দেয়। এই তো শেষ, এগুলো জানলে এনাফ। এখন তোমার আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে, যেগুলো না জানলে তুমি বিষয়গুলো সম্পর্কে আবার ভালোভাবে বুঝবে না। সেটা হচ্ছে, যেমন তোমাকে আবার অঙ্কে বলবো যে আবর্তক খরচ বা নিয়মিত খরচ নির্ণয় করো। তাহলে আবর্তক খরচ আর নিয়মিত খরচ একই কথা, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ হয় সেগুলাই, ওই যেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেগুলা, সেগুলাই হচ্ছে তুমি আবর্তক খরচ বা নিয়মিত খরচ হিসেবে ধরতে পারো। যেমন যে সকল খরচ প্রতিষ্ঠান নিয়মিত সংগঠিত হয়, সে সকল খরচকে আবর্তক খরচ বা নিয়মিত খরচ বলে। যেমন মুনাফা জাতীয় ব্যয় সমূহকে আবর্তক খরচ বা নিয়মিত খরচ হিসেবে কাউন্ট করবে। ক্লিয়ার? এখন গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোকে, যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এই জিনিসটা যদি তুমি না বুঝো, এতক্ষণ যে ক্লাসটা তুমি করছো, এটা কিছুই তোমার মাথায় থাকবে না। তাহলে তুমি এটা জানতে হবে। দেখো, আয় কি, জাস্ট আয় কিভাবে তুমি চিহ্নিত করবে যে এটা আসলে আয়? যে সকল কারণে প্রতিষ্ঠানে অর্থ আসে বা বৃদ্ধি পায়, সেসব কারণকে আয় বলে। বুঝতে পারছো? যেসব কারণে প্রতিষ্ঠানে টাকা আসবে সেগুলো হচ্ছে তোমার আয়। যেমন বিক্রি করলে আসে, সেবা দিলে আসে, সুদ পাইলে টাকা আসে, কমিশন পাইলে টাকা আসে। তার মানে এগুলো আমার জন্য কি? আয়। এখন যত ধরনের আয় আছে, আরো তো আছে ইত্যাদি, তুমি এখন বুঝতে পারবা যে কি কি কারণে আমার প্রতিষ্ঠানে টাকা আসতেছে, সেগুলো সব আয়। ব্যয় কি? যে সকল কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় বা কমে যায়, ঠিক আছে, উল্টা, সেসব কারণকে ব্যয় বলে। যেমন ক্রয় করলে টাকা চলে যায়, বেতন দিলে টাকা চলে যায়, ভাড়া দিলে টাকা চলে যায়, যদি সম্পত্তির অবশ্যই হয় তাহলে টাকা কমে যায়। ঠিক আছে? এ জাতীয় যা আছে সবগুলাই হচ্ছে তোমার ব্যয়। এখন আসো সম্পদ। সম্পদ জিনিসটা কি? ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ আমি আজকে ব্যয় করছি, এটার থেকে আমি একাধিক বছর পর্যন্ত সুবিধা পাবো, এই সব কিছুকে কি বলে? সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দেনাদার, যন্ত্রপাতি, অগ্রিম খরচ ইত্যাদি। ঠিক আছে? যেমন আমি একটা হোয়াইট বোর্ড কিনলাম, তোমাদেরকে পড়ানোর জন্য একটা হোয়াইট বোর্ড কিনলাম, তাহলে আমি আজকের জন্য কিনছি নাকি এটাকে আমি আজকে ব্যবহার করে আবার ফালাই দিব? না, আমি আজকে ইনভেস্ট করছি, বাট এটা তোমাদেরকে যদি আমি 5 বছর এটা দিয়ে সার্ভিস দিই, তাহলে এই 5 বছর এটা আমাকে সুবিধা দিচ্ছে। তার মানে এই হোয়াইট বোর্ডটা আমার জন্য সম্পদ। ক্লিয়ার? তার মানে ভবিষ্যতে আমাকে সুবিধা দিবে। দায় কি? দায় হচ্ছে এর উল্টা, মানে ভবিষ্যতে তুমি তাকে সুবিধা দিতে হবে। যেমন ভবিষ্যতে সুবিধা প্রদান করতে হবে, মানে যে জিনিসের বিনিময়ে ভবিষ্যতে আমি কাউকে সুবিধা দিতে হবে, সে সব কিছুকে দায় বলে। যেমন পাওনাদার, আমার কাছ থেকে যে টাকা পাবে তাকে আমি ভবিষ্যতে পে করতে হবে, তাহলে সে আমার জন্য কি? দায়। অগ্রিম আয়, অগ্রিম আয় মানে হচ্ছে আমি কাজ করে নাই কিন্তু টাকা নিয়ে নিছি, তাহলে এই কাজটা আমি করে দিতে হবে, ভবিষ্যতে তাকে আমি সুবিধা দিতে হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা আমার জন্য কি? দায়। ব্যাংক ঋণ, আমি ব্যাংক থেকে ঋণ নিছি, এখন ভবিষ্যতে এই ঋণটা আমার পে করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমার ভবিষ্যতের জন্য দায়। ঠিক আছে? সুবিধা তাকে আমি দিব, এ হচ্ছে দায়। এখন মালিকানা সত্ত্ব কি? ব্যবসায়ের মালিকের দায় দায়িত্ব এবং অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলা হয়। ব্যবসায়ের দায় দায়িত্ব মানে হচ্ছে মালিক ব্যবসায় একটা দায়িত্ব পালন করে। কি দায়িত্ব পালন করে? মূলধন দেয়, ঠিক আছে, বা বিনিয়োগ করে বিভিন্ন ধরনের, এইটা হচ্ছে ব্যবসাকে রান করায়। আবার যখন লাভ হয় তখন সে ব্যবসা থেকে নেয়, আবার উত্তোলনও করে। এই জিনিসগুলাকে কি বলে? মালিকানা সত্ত্ব বলে। ঠিক আছে? যেমন মূলধন সে দেয়, নেট লাভ বা নেট মুনাফা হইলে কি হবে? তার মূলধনটা বাড়বে। ঠিক আছে? আবার নেট ক্ষতি হইলে তার মূলধনটাও কি হয়ে যাবে? কমে যাবে, মানে সে লস খাইছে, হয় না? এ হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে ভালো করে পড়ে নিবা। দেখো, এখন আরো কয়েকটা জিনিস হচ্ছে তোমার বুঝতে হবে, সেটা হচ্ছে যদি নির্ণয় করতে বলে আর কি, আন্তঃলেনদেন। দেখো, যেসব লেনদেন বাইরের কোনো পক্ষের সাথে জড়িত নয়, বরং প্রতিষ্ঠানের নিজস্ব নীতি বা সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়,
তাকে আন্তঃলেনদেন বলে। যেমন অবচয়, অবলোপন, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, মুনাফা বন্টন, মণিহারি ব্যবহার, অনুপার্জিত আয়, অর্জিত হওয়া, সঞ্চিতি সৃষ্টি, সঞ্চিতি তহবিলে স্থানান্তর, প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান। দেখো সবগুলো কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হচ্ছে। এটা হচ্ছে আন্তঃলেনদেন নিজেদের মধ্যে, ঠিক আছে। আর বহিঃলেনদেন কি? বহিঃলেনদেন হচ্ছে যেসব লেনদেন প্রতিষ্ঠানের সাথে বাইরের কোনো পক্ষ জড়িত থাকে সেগুলো হচ্ছে সব বহিঃলেনদেন, মানে বাইরের পক্ষের সাথে। যেমন পণ্য ক্রয় বিক্রয়, বাইরে বিক্রি করতেছে, বেতন প্রদান, কমিশন প্রদান, ভাড়া প্রদান, পাওনাদারকে পরিশোধ, দেনাদারের নিকট থেকে আদায়, ব্যাংকে জমা দান, ঋণ গ্রহণ, সম্পত্তি ক্রয়, সেবা প্রদান ইত্যাদি। নগদ লেনদেন। নগদ লেনদেন বলতে বুঝে গেছো, নগদ টাকার বিনিময়ে যে লেনদেন হয় সেগুলো হচ্ছে নগদ লেনদেন। যেমন যেসব লেনদেন কেবল নগদ টাকার লেনদেন হয় অথবা নগদ টাকার বিনিময়ে লেনদেন নিষ্পত্তি করা হয় সেগুলোকে হচ্ছে নগদ লেনদেন বলে। যেমন নগদে ক্রয়, নগদে বিক্রয়, মানে অর্থাৎ নগদ জিনিসটা উল্লেখ থাকবে। নগদ গ্রহণ, যে কোনো ধরনের প্রদান, ব্যাংকে জমা দেয়, ব্যাংক হতে উত্তোলন, শেয়ার ক্রয়, শেয়ার বিক্রয়, ঋণ গ্রহণ, ঋণ প্রদান, নগদে ঋণ সঞ্চয়পত্রের ক্রয়, নগদে যে কোনো সম্পত্তি ক্রয় করছে, সবগুলো হচ্ছে নগদ লেনদেন। অর্থাৎ নগদ জিনিসটা বুঝলে দেখলে তুমি বুঝতে যাবে যে এটা নগদ লেনদেন। আর ধারে, ধারে মানে হচ্ছে বাকিতে, তার মানে হচ্ছে ধারে মানে নগদ উল্লেখ থাকবে না। যে কোনো ধরনের যে সকল লেনদেন পণ্য বা সেবা অথবা সম্পত্তি বিনিময়ের সাথে সাথে মূল্য পরিশোধ করা হয় না, সাথে সাথে পরিশোধ করে না, তাকে ধারে লেনদেন বলে। মানে কিছুদিন পরে করবে আর কি, এরকম। যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে সেবা প্রদান, বকেয়া বেতন, প্রস্তাবিত লভ্যাংশ, প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রয়, পদেয় নোটের মাধ্যমে স্বীকৃতি প্রদান ইত্যাদি, এগুলো সব ধারে। ধারে মানে বাকিতে। ক্লিয়ার? এখন আসো অনগদ লেনদেন। একটু আগে আমরা ওই নগদ লেনদেন করছিলাম, এখন দেখো অনগদ লেনদেন। অনগদ মানে হচ্ছে যেসব লেনদেনের সাথে নগদ অর্থ জড়িত থাকে না অথবা ভবিষ্যতেও কোনোদিন নগদ আদান প্রদান হবে না। এখন বলতে পারো যে স্যার নগদ তো হচ্ছে মানে নগদের সাথে ধারে মানে বাকিতে মিলে। নগদ আর অনগদ জিনিসটা আবার কিন্তু ডিফারেন্ট। নগদ হচ্ছে আমার জাস্ট নগদ টাকায় লেনদেন, আর ধারে মানে হচ্ছে নগদ না বাকিতে, কিন্তু আমি টাকা পাবো এরকম একটা সম্ভাবনা আছে, পাবো বা দিতে হবে এরকম একটা প্রতিশ্রুতি থাকে। আর অনগদ মানে হচ্ছে এখন তো নগদে না, না এটা ভবিষ্যতে কোনো একটা সময় যে নগদ আদান প্রদান হবে ক্যাশ, এরকম কোনো সম্ভাবনা কিন্তু নাই। তো সেগুলাকে হচ্ছে তোমার লেনদেনকে হচ্ছে অনগদ অনগদ লেনদেন বলে। যেমন অবচয়, বুঝো তুমি একটা মোবাইল কিনছো, তোমার জন্য এটা সম্পদ, কালকে বিক্রি করতে নিচে 1000 টাকা দেখছো কমে গেছে। এখন যে 1000 টাকা তুমি কম দিতেছ, এটাই কারোর কি তুমি নগদ টাকা পে করতেছ যে 1000 টাকা কি মানে আমার অবচয় হয়েছে, এটা কি তুমি ক্ষতি হিসেবে কাউরে 1000 টাকা দিতেছো? না, জাস্ট তুমি দেখতেছো, অনুভব করতেছো যে এটা তোমার চোখের সামনে কোথায় যেন হাওয়া হয়ে গেছে, টাকাটা উধাও হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অবচয়। অবলোপন, অবলোপন জিনিসটাও এরকম যে একাধিক মানে আমি এত টাকা ছিল, ওই যে বিজ্ঞাপন বাবদ যে টাকাগুলো বলছিলাম, আমার খরচ হয়ে গেছে, তার মানে এই টাকা ভবিষ্যতে আমি আর নগদ টাকায় ফেরত পাবো না। ঠিক আছে, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। শেয়ার অবহার, অবহার মানে হচ্ছে শেয়ারের দাম কমে গেছে। ঠিক আছে, বুঝতেছো না? শেয়ারের দাম কমে গেছে, তাহলে এখানে নগদ টাকার লেনদেন হচ্ছে না, জাস্ট কোনো একটা কিছুর বিনিময়ে তোমার টাকা উঠানামা করতেছে। ঠিক আছে, সুনামের অবলোপন, সুনামের অবলোপন হয়ে গেছে। বাট্টা, বাট্টা দিচ্ছ, নগদ টাকা দিচ্ছ না কিন্তু বাট্টা, বাট্টা হচ্ছে তোমার প্রোডাক্টের মূল্য থেকে কমিয়ে রাখে, মানে টাকাটা কমায় রাখে, বাট তোমার নগদ টাকায় পে করে না। ধরেন ভাই বাট্টা নিয়ে যান এত টাকা, এটা দেয় না। ঠিক আছে, কেটে রাখে দেয়, যে সার যেটাকে বলে আর কি আমরা, সেটা। কুরিন, কুরিন মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি পাবো না, তো পাবো না যে এটা, সেটা তো নগদও পাবো না বাকিতেও পাবো না, এটা পাবোই না। ঠিক আছে, এটা অনগদ। অনগদ যে কোনো সঞ্চিতি তহবিলে স্থানান্তর, অর্থাৎ এক টাকাটাকে হচ্ছে আমরা একটা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করে দিছি। ঠিক আছে, নগদ আদান প্রদান কিন্তু হয় নাই। এইসব জিনিসকে বলা হচ্ছে তোমার অনগদ লেনদেন। এখন আসো দৃশ্যমান আর হচ্ছে অদৃশ্যমান হচ্ছে মালিকানা। আচ্ছা, দৃশ্যমান কি? দৃশ্যমান হচ্ছে চোখে দেখবা এসব লেনদেন, আর অদৃশ্যমান মানে হচ্ছে চোখে দেখবা না বাট অনুভব করতে পারবা যে এটা দাম আছে, মূল্য আছে। যেমন সম্মান জিনিসটা, সম্মান জিনিসটা তুমি চোখে কিন্তু দেখো না,
কিন্তু বুঝো, কেউ যদি তোমার সালাম দেয় অথবা সম্মান করে, একটা ভালো কথা বলে, তুমি কিন্তু এটা গর্ববোধ করো, মানে এটা তোমার কাছে অনেক দামি মনে হয়। ঠিক আছে, এটা কিন্তু দেখো না। আচ্ছা, তাহলে আমরা দেখি দৃশ্যমান মানে যেসব লেনদেনের প্রভাব ফলাফল চোখে দেখা যায় সেগুলো হচ্ছে দৃশ্যমান লেনদেন। যেমন পণ্য বিক্রয়, ক্রয় বিক্রয়, নগদ প্রাপ্তি প্রদান, এগুলো আমরা চোখে দেখি। পণ্য আমার কাছ থেকে যাইতেছে, আমার কাছে টাকা আসতেছে, আমি কাউকে টাকা দিতেছি, আবার প্রতিষ্ঠান থেকে টাকা উঠায় নিয়ে যাচ্ছি, সম্পত্তি ক্রয় বিক্রয় করতেছি, মেরামত করতেছি, সেবা গ্রহণ প্রদান করতেছি, মুনাফা বন্টন করে সবাই দিতেছি, এগুলো আমি চোখে কিন্তু দেখি। ঠিক আছে, তার মানে এগুলো দৃশ্যমান, দেখা যায়। আর অদৃশ্যমান লেনদেন, যেসব লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় না সেগুলাকে, সেই সব লেনদেনকে অদৃশ্যমান লেনদেন বলে। যেমন অবচয়, ওই যে একটু আগে বলছি, অবচয় কি তুমি চোখে দেখছো? হাওয়া হয়ে যায় কোথায়, এটা অবচয়। ঠিক আছে, অবলোপন, কমে গেছে, চোখে দেখতে পাচ্ছ না কিন্তু অর্থের অঙ্কে কমে গেছে। কুঋণ, কুঋণ মানে হচ্ছে দেনাদার তোমাকে দিবে না। তুমি এতদিন জানতা যে দেনাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা পাও, এখন আজকে জানো যে 80,000 টাকা পাইতেছো। তো এই যে কম দিতেছে, এই টাকাটা কিন্তু তুমি চোখে দেখতেছো না। কুঋণ সঞ্চিতির সৃষ্টি, শেয়ার বাট্টা, বাট্টা মানে হচ্ছে কমে যাওয়া, ছাড় আর কি, শেয়ারের উপরও ছাড় দেয়, যে 2% শেয়ার কিনলে 2% ছাড় পাবেন এরকম, বা অবহারে ইস্যু, অবহার মানে হচ্ছে কম মূল্যে। এখন ঋণপত্রের বাট্টা, ঋণপত্র নিছো, মানে ঋণপত্র মানে তুমি ঋণ বিনিয়োগ করছো, ঋণ দিছো, সেখানেও কেউ কম দিছে, সেক্ষেত্রে তোমার কি হয়ে গেছে, এটা কমে গেছে। সুনাম ক্রয় করছো, এই দেখো, সুনাম ক্রয় করছো, কোনো একটা জিনিস, একটা প্রতিষ্ঠানের একটা সুনাম আছে, এই জিনিসটা তুমি ক্রয় করছো, এটার বিনিময়ে তুমি তাকে টাকা দিছো। ঠিক আছে, বাট সুনাম জিনিসটা তুমি চোখে দেখতেছো না, যে এটা কি, আমার কাছে কি আসছে, মূলত আমি তো তারা টাকা দিলাম, আমার কাছে কি আসছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি তোমার অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো অবশ্যই বুঝে গেছো। তারপরে দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, এটা মাস্ট তোমাদের এই অধ্যায়ে থাকবে একটা কোশ্চেন। আচ্ছা, মালিকানা সত্ত্ব জিনিসটা হচ্ছে কি, মালিকানা সত্ত্ব বলতে আমরা ওই যে সমীকরণের এল প্লাস ওই এর মধ্যে যে ওইটা আছে ওইটাকে বুঝি। যেমন মালিকে যত ধরনের বিনিয়োগ করে, কি কি বিনিয়োগ করে, মূলধন দেয়, মূলধন হিসেবে অনেক কিছু সে আনতে পারে, সম্পত্তি টাইপের যা আছে তা সব, অতিরিক্ত মূলধন আনলে সেটাও যোগ হবে, সবগুলো হচ্ছে মালিকের বিনিয়োগ। মালিক যেটাকে ব্যবসায় দেয় সেটা হচ্ছে মালিকের বিনিয়োগ। এটার সাথে প্রতিষ্ঠানে যদি আয় উপার্জন হয়, প্রতিষ্ঠানে যদি লাভ হয়, সেক্ষেত্রে লাভটা যোগ হবে। আর প্রতিষ্ঠানে যদি ব্যয় হয়, খরচ, যত ধরনের খরচ আছে এই খরচগুলো কি হবে, বিয়োগ হবে। আর সাথে উত্তোলন, যদি উত্তোলন করে নিয়ে যায় মালিক, তাহলে সেটাও বিয়োগ করে দেবে। তো উত্তোলনের মধ্যে কয়েকটা জিনিস থাকে, কয়েকভাবে উত্তোলন করতে পারে, নগদ টাকা করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে, তারপর হচ্ছে তার ব্যক্তিগত আয়কর ব্যবসা থেকে দিতে পারে, জীবন বীমা প্রিমিয়াম দিতে পারে, ছেলের স্কুলের বেতন পরিশোধ করতে পারে, স্কুলে স্ত্রীর জন্য গহনা কিনতে পারে। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের, মানে যতভাবে সে উত্তোলন করুক, অর্থাৎ উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের মালিকের বিনিয়োগ, বিনিয়োগের সাথে প্রতিষ্ঠানটা আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ হবে, আর উত্তোলন করলে বিয়োগ হবে। জাস্ট এনাফ। এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে এই অধ্যায়ের বেসিক। এই বেসিকটা তুমি এই ক্লাসটা একবার না বুঝলে আবার দেখো, আবার দেখো, আবার দেখো, 2-3 বার দেখো, দেখবা যে এই অধ্যায়ের 10 মার্ক তোমার পকেটে হাজির। জাস্ট এই ক্লাসটা কয়েকবার করে দেখো, এরপরে দেখবা যে ম্যাথ তুমি নিজে নিজে সলভ করতে পারতেছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাসটা। আর আমরা তোমাদের ম্যাথগুলা ধীরে ধীরে আমরা এগুলো সলভ করে দেবো। আমাদের এখানে প্লে লিস্ট করা থাকবে। এই অধ্যায়ের 10 মার্ক তোমাদের ইনশাল্লাহ কাভারেজ হয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, আর ইনফরমেটিভ অথবা কোথাও কোনো ঘাটতি আছে কিনা, যদি কোথাও সংশোধন করা লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর ক্লাসটা যদি তোমার একটু উপকারে আসে থাকে, অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে কমার্স হান্টার্স পরিবারে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তোমার জন্য ওখানে একটা গ্রুপ আছে, ওখানে তোমরা নিজেরা নিজেরা আলাপ আলোচনা করে পড়াশোনা করতে, ডিসকাস করতে পারবা আর কি পড়াশোনাটা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফিজ।